আমরা কি এতদিন অমানুষের রাজনীতি করছিলাম? পশ্চিমবঙ্গের মানুষের যিনি রাজনীতি করেন, মানুষই তাকে এবার বিদায় দিয়ে দেবে। অনেক পথ চলে তিনি ক্লান্ত, পরিশ্রান্ত, এবার তার বিশ্রামের সময় এসেছে। সুমিত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করেছেন যে তার আজকে হেলিকপ্টারে বনগা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই হেলিকপ্টারে তাকে যেতে দেওয়া হয়নি এবং সেখানেই বাদ সাধার চেষ্টা করেছেন এবং উনি বলছেন এটা হচ্ছে ইলেকশন শুরুর আগেই কনফ্রন্টেশন শুরু করে দিয়েছে, এতে আমারই ভালো হয়েছে, জনসংযোগ আমার জনসংযোগ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি বাইরেও আসতে পেরেছেন, এর ফলে ওনার জনসংযোগ হলো। ইলেকশন শুরুর আগে বিজেপি কনফ্রন্টেশন শুরু করে দিয়েছে, অভিযোগ করেছে। ওই হেলিকপ্টারটা কেনাতেও একটা কিছু ব্যাপার ছিল নিশ্চয়ই। দেখুন, চারিদিকে তো কাটমানির গল্প। হেলিকপ্টারে কাদের কিনতে দিয়েছিলেন, কিভাবে কেনা হয়েছে। আবার শুনছি ইন্স্যুরেন্সের ব্যাপার, ইন্স্যুরেন্স ফেল। আসলে গভর্নমেন্টের কোনো চেকই এখন আর ক্যাশ হচ্ছে না, সব কিছুই ফেল করে যাচ্ছে। মমতা বলছেন যে লুকিয়ে বিজেপি এনআরসি করার চেষ্টা করছে, এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা করছে বিজেপি। এইসব গল্প শুনে শুনে মানুষ ক্লান্ত। এ ধরনের বিবৃতির আর কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। এসআইআর হচ্ছে, এসআইআর হবে। দেশের মানুষ চাইছেন, পশ্চিমবঙ্গের মানুষ একটু বিশেষ করে চাইছেন। তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছেন মুর্শিদাবাদের চিত্র দেখে, ধর্মতলার ছবি দেখে, আর মহানাগরিক ফিরহাদ হাকিমের বক্তব্য শুনে। ফলে এসআইআরটা হবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপেন চ্যালেঞ্জ করেছেন আপনাদের, বলেছেন ওনার সাথে খেলতে যাওয়া ঠিক নয়, উনি যেভাবে খেলবেন আপনারা বুঝতেও পারবেন না। ওনার সাথে খেলতে যাওয়া ঠিক নয়, উনি যেভাবে খেলবেন আপনারা বুঝতেও পারবেন না। আমরা বিজেপি খেলবো এবার এমন করে, তৃণমূল জাদুঘরে খেলা শেষ। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার বাইরের কথা আজকে। তিনি বলেছেন যে এবার গুজরাটে বিজেপি হারছে এবং ভোটের পর তিনি সারা ভারত চষে বেড়াবেন। সারা ভারত চষে বেড়াবেন মুখ্যমন্ত্রী ভোটের পর গুজরাটে। আমরা ওনার সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা চাই মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ করে একটা বিরোধী ঐক্য, বিরোধী দল তৈরি করুন। কারণ তিনি অনেক সময় পাবেন মে মাসের পরে। এখানে রিটায়ারমেন্টের পর বাংলায় তো কাজ থাকবে না, তারপরে অন্য প্রদেশে যেতে হবে, ওখানে গিয়ে সংগঠন করবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে প্রকৃত অর্থে সর্বভারতীয় বানানোর চেষ্টা করবে। মমতা আজকে বলেছেন যে মতুয়াদেরকে 100 টাকা করে দিয়ে একটি কার্ড দেওয়া হয়েছে, তাতেও কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি, যে কার্ড দিয়ে সে বিদেশে চলে গিয়েছে নিজেকে সেভ করতে, কিন্তু যতই চলে যান আমরা রেকর্ড। এর সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক আছে? এসআইআর একটা সাংবিধানিক সংস্থা, তারা তাদের ভোটার লিস্ট তৈরি করছে, ভুয়ো ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছে, সেটা নির্বাচন কমিশন বুঝবে। এর সঙ্গে বিজেপির কোথায় কি সম্পর্ক? মুখ্যমন্ত্রীর কোনো অভিযোগ জানানোর থাকলে তিনি ইসিকে জানান, আর ইসির কথা পছন্দ না হলে সুপ্রিম কোর্টে চলে যান। সেখানে গিয়ে তো দেখলেন কি হলো। কেউ হস্তক্ষেপ করবে না, যেটা হবার সেটাই হবে। দাদা বলছেন মুখ্যমন্ত্রী যে 2 মাসের মধ্যে এসআইআর জোর করে আপনারা করছেন, এটা আসলে বিজেপির বাংলা দখলের একটা ছক, কারুর গায়ে হাত পড়লে তৃণমূল ছেড়ে দেবে না। ওনার থেকে বড় ছকের প্লেয়ার তো কেউ নেই ভারতবর্ষে, সেটি তো তৃণমূলের দাবি। উনি ওনার মতো করে করুন চেষ্টা, যেভাবে আটকাতে পারেন। মুখ্যমন্ত্রী সবাইকে আশ্বাস দিয়েছেন যে তৃণমূল সকলের পাশে আছে, যে যাই বলুক না কেন, সোশ্যাল মিডিয়ায় যা দেখানো হোক না কেন, সেগুলো না মেনে তৃণমূলের মানুষ যারা রয়েছেন তারা পাশে আছেন এবং ড্রাফট লিস্ট বেরোনোর পরেও তারা পাশে থাকবেন, প্রয়োজনীয় যা যা নথি তারা করে সাহায্য করে দেবেন। আর যে করে যে মেয়েটি মারা গেছে, তার বাবা মায়ের কাছে গিয়ে কানে কানে বলুন যে আমি তোমাদের পাশে আছি। যে 40,000 ছেলে মেয়ের চাকরি বিক্রি হয়ে গেছে, যারা রাস্তায় ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে গিয়ে বলুন আমি তোমাদের পাশে আছি। মুখ্যমন্ত্রী নিজের দফতরে গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য তার তালিকা নিয়ে যে অস্বচ্ছতা তৈরি হয়েছে, যারা ধর্ণা দিচ্ছে তাদের কাছে গিয়ে বলুন আমরা তোমার পাশে আছি। যে মানুষ মুখ্যমন্ত্রীর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে, তাদের কাছে গিয়ে বলুন আমি তোমাদের পাশে আছি। যে আলু চাষিরা আত্মহত্যা করেছেন, যে কৃষক ন্যূনতম সহায়তা মূল্য পাচ্ছে না, তার পাশে দাঁড়িয়ে বলুন আমি তোমাদের পাশে আছি। সবাই ওনাকে চাইছে, আমরাও তো চাই। হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না। মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের চলবে না। আমরা চাই মুখ্যমন্ত্রীকে 2026 সালেও
ওই রেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পদ্মপাতায় জলের মতো তোমাকে চাই, বিরোধী দলনেত্রী হিসেবে দেখতে চাই। রাতভর বিএলওরা কালকে ধর্ণা দিয়েছেন, আরে এখনো ওরা কোন বিএলও, কোন বিএলও সেটা খুঁজে দেখতে হবে। ওর মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী কজন আছেন সেটা দেখুন, ওর মধ্যে অস্থায়ী কর্মচারী কজন আছেন সেটা দেখুন। প্রকৃত বিএলওরা নেই, আমাদের সঙ্গে যোগাযোগ আছে। সরকারি কর্মচারীরা যারা বিএলও হয়েছেন তাদের সঙ্গে বিজেপি আছে, তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আমরা পুরো বিষয়টা মনিটরিং করছি, যতটা আমাদের রাজনৈতিকভাবে করার সেই চেষ্টা আমরা করছি। বাদবাকি বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, তাদের পরের ব্যাপারটা তারা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুপ্রবেশকারীর নামে আপনারা দ্বিচারিতা করছেন, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের। এবং এগুলো ওই মানে কি বলবো, এই সমস্ত পুরনো কাগজ ঠোঙা হয়েছে, তাতে মুখ্যমন্ত্রীর চপ শিল্পে চপ মুড়ি খেয়ে কাগজ এখন ফেলে দিয়েছে। এক স্টেটমেন্ট বারবার আর চলে না, এগুলো মানুষ নেবে না। এ ধরনের কথাবার্তা বলে কার্যত বাংলার রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করে দিচ্ছেন তিনি। এটা তার থেকে কাম্য নয়। মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তার রাজনৈতিক উচ্চতা আছে, নির্দিষ্ট একটা অবস্থান আছে রাজনীতিতে। তিনি এ ধরনের হালকা বিবৃতি দিনের পর দিন দিয়ে চলেছেন, কিন্তু নিজের সঙ্গে সুবিচার করছেন না। তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং কলকাতা মানে হাইকোর্ট স্ট্রে ইনসিডেন্ট। না যাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল, আজকে সর্বোচ্চ আদালত বলেছে তার সব নথি আছে, আপাতত তাকে ইন্টারিম হিসেবে তাকে ফিরিয়ে আনা হোক, তার সব নথি দিয়ে তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক, তাকে ফিরিয়ে আনতে বলেছে। ভালো কথা, বড় কাজ করলে ছোট একটা দুটো তো ওরকম হয়ে থাকে। তার কাছে যদি সঠিক কাগজপত্র থাকবে তাহলে আছে। এখন আমাদের দেশের হয়ে গেছে কি, কিছু সংবাদ মাধ্যম আর কিছু মানুষ মানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যারা কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে, তাদের যে নিরাপত্তা বিঘ্নিত হবে সেটা বুঝতে পারছেন না। আর এ রাজ্যে বসে কেউ বাংলাদেশে যে অত্যাচারটা হয়ে চলেছে তাদেরই বন্ধু, তাদেরই সাংবাদিক বন্ধু, কারোর কেউ সিনেমা করেন তাদের জগতের বন্ধুর উপরে যে অত্যাচারটা চলেছে সে নিয়ে কোথাও কোনো আলোচনা নেই। এটা দুর্ভাগ্যজনক। অনুপ্রবেশকারীদের ভিড় বাংলাদেশের হাকিমপুর সীমান্তে, এখনো প্রায় 30 জন সেখানে বসে আছেন বর্ডার মাত্র 30,000 30 লক্ষের কথা বলুন ভাই, 30 জন হাকিমপুরে বসে আছে। এগুলো তো একটা মিডিয়া হাইপ তৈরি করা হচ্ছে। এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যারা বাংলাদেশি ছিল সবাই বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে। বিষয়টা এরকম নয়, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, সর্বত্র আছে। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আছে, পাহাড় থেকে সাগর সর্বত্র ঢুকে আছে। আর পশ্চিমবঙ্গের জমি ব্যবহার করে ঝাড়খণ্ড, বিহার, বনাঞ্চল, সীমাঞ্চলের ডেমোগ্রাফি পর্যন্ত বদলে গিয়েছে। এটা ভারতবর্ষ এর আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য প্রত্যেকটি ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী সহ এর উপরে নজর রাখতে হবে। একবার আসুন দেশের মানুষ, পশ্চিমবঙ্গকে দেখে যান আমরা কিরম আছি। দেখছেন এসআইআর স্থগিত যতক্ষণ না হয়, মুখ্যমন্ত্রী বিভ্রান্ত করার চেষ্টা করছেন, বিএলওদের ভয় দেখাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিএলওদের ঘিরে নিয়ে গিয়ে তাদের পার্টি অফিসে, তাদের ক্লাবে ফর্ম ফিল আপ করিয়ে ভুল তথ্য আপলোড করতে কার্যত বাধ্য করাবার চেষ্টা করছেন। কিন্তু বিএলওরাও জানেন তারা সরকারি কর্মচারী, তারা যদি কোনো ভুল তথ্য আপলোড করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, তাদের 1 বছরের জেল হবে, তারা সাসপেনশনে চলে যাবেন, তারা চাকরি হারাবে। এটা বিএলওরা বোঝেন। মানুষকে বিভ্রান্ত করা এত সহজ নয়। মুখ্যমন্ত্রী মানুষের ওপরে আস্থা হারিয়ে ফেলেছেন। দুর্বল তৃণমূলকে এই মানুষই 2011 সালে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএমকে উপড়ে ফেলে ক্ষমতায় নিয়ে এসেছিল। তাই মানুষের রাজনৈতিক বোধ শক্তির ওপরে মুখ্যমন্ত্রীর একটু আস্থা রাখা উচিত, তাদের সম্মান জানানো উচিত। দাদা আপনি এসআইআর থেকে ভোট একেবারে শেষ হওয়া পর্যন্ত পুরোটাই নজরদারি চালাচ্ছে। আরে পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ নাকি না পাকিস্তান? দেশের মানুষ দেশে আসবেন না? মুখ্যমন্ত্রী মনে করতে পারেন বাংলাটা বিচ্ছিন্ন, এটা তাদের সম্পত্তি, সেটা তো হবে না। তবে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে আমার কাছে কোনো খবর নেই এখনো পর্যন্ত যে অমিত শাহ কলকাতায় বাড়ি ভাড়া নিচ্ছেন বা নিয়ে নিয়েছেন। তবে এটা ঠিকই যে অমিত শাহ নির্বাচনের সময় আসবেন, তিনি কোনো হোটেলে বা সরকারি আবাস তিনি ব্যবহার করবেন না, তিনি অন্যত্র কোথাও থাকবেন।
সেটা দল ব্যবস্থা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন না, বিজেপি নেতা অমিত শাহ হিসাবে তিনি যখন নির্বাচনে থাকবেন তখন তিনি দলের ব্যবস্থাপনায় থাকবেন, সেটা আমরাই ব্যবস্থা করব। খোলা চ্যালেঞ্জ নির্বাচন নির্বাচন কমিশনকে। কমিশন চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নেবে, বিজেপির সঙ্গে এর মধ্যে কি করার আছে? দেশের সবার উপরে তো সংবিধান, সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, তাদের চ্যালেঞ্জ করছেন, তারা উত্তর দেবে। ওরা 5 জন নিয়ে ঢুকবেন না 10 জন নিয়ে ঢুকবেন, ফলটা একই হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তো দেখা করতে গিয়েছিলেন 10 জনকে নিয়ে। নারেগা কি বলেছিলেন প্রধানমন্ত্রী? সচিব স্তরে মিটে যাবে। আপনার 3 জন সচিব, কেন্দ্র সরকারের 3 জন সচিব একসঙ্গে বৈঠক করবে, মিটল না তো। কারণ তৃণমূল কংগ্রেস যেটা করে আকাশ কুসুম কল্পনা, অবাস্তব দাবি। আরে যে মানুষটা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে উপরে, তৃণমূল কংগ্রেস বলছে আরে ও তো মানুষ ছিল, উপরে গেলে কি হবে? কিছুদিন আগেও তো আমাদের মধ্যে ছিল, একটু কি ভোটার লিস্টের নামটা রেখে দেওয়া যায় না? দাদা না না একটা প্রশ্ন আছে দাদা সিইও মনোজ আগরওয়াল কালকে একটা পরিসংখ্যান দিয়েছেন, সেখানে বলেছেন 10,33,000 ফর্ম যেটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত রিটার্ন আসেনি বিএলওদের কাছে। মনে করা হচ্ছে প্রাথমিক লিস্টে 10 লক্ষ লোকের নাম বাদ পড়তে চলেছে পশ্চিমবঙ্গ থেকে। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। 13,25,000-এর সূচি আমরা দিয়েছি নির্বাচন কমিশনকে। 10 লক্ষ বিষয়টা আটকে থাকবে না। এটা লক্ষ্য কেন, লক্ষ্যের মাত্রাও পেরিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।